নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পটি শুরু করছি। আর গল্পটিকে শেষ পর্যন্ত মন দিয়েই শুনবেন। যখন আমার বর মরে গেল তখন আমার 9টা বাচ্চা ছিল। তাদের লালন করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু তাও আমি তাদের পেট ভরাতে পারতাম না। আর আমি যদিও এখন যুবতী, গ্রামের বড় চৌধুরীবাবু বলতেন, তোমার বাচ্চাদের আমি অবলম্বন হয়ে যাব, কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে। আমি কিছুদিন চৌধুরীর কথা শুনেছিলাম, আর আমি যখন তার প্রাসাদে গেলাম তখন একটা এমন রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার বরের দুটো মাত্র শখ ছিল, বাচ্চা জন্ম দেওয়া আর দ্বিতীয়ত ভালো ভালো খাবার খাওয়া। বিয়ের পর কয়েক বছরের মধ্যেই আমার 7টা বাচ্চা জন্ম নিয়ে নিল। দুবারে 5টা, আর পরের বার 2টো বাচ্চার মা হয়ে গেলাম। আমার বয়স কম ছিল। যখন আমার বিয়ে হয়েছিল আমার বর ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি। এই ব্যাপারটায় আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে। কারোর জমিতে কাজ করতো সে, আমাদের নিজেদের জমিও ছিল না। আল্লাহ আমাদের আরও 2টো বাচ্চা দিয়ে দিয়েছিল। যখন 9ম সন্তান আমার পেটের মধ্যেই ছিল তখনই আমার বর এই দুনিয়া থেকে চলে গেল। তার মৃত্যু যে কখন হয়েছিল কেউই জানতো না, শুধুমাত্র সে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু কেউ তাকে প্রাণে মারেনি। পুলিশের আন্দাজ ছিল যে বোধহয় তার হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা গ্রামেই থাকতাম, আর গ্রামের কারোরই এই সম্পর্কে খুব বেশি জ্ঞানও ছিল না। আমার বর এই দুনিয়া থেকে চলে গেলে আমি ভীষণ উদাস ছিলাম, কিন্তু 9টা বাচ্চার সাথে আমার টিকে থাকা খুব মুশকিল হয়ে গিয়েছিল, কেননা সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। খুব খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম। বাচ্চাদের জন্য খাবারের মতো কিছুই ছিল না। আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। সে বলল যে আমি তোমার বাচ্চাদের সাহারা হতে চাই, কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে। এটা আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু নিজের বাচ্চাদেরকে মরতে দেখতে পারতাম না। আমি বাচ্চাদের জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু যখন আমি প্রাসাদে গেলাম সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল তখন আমি অবাক হয়ে গেলাম, কেননা এই কথাটা ভীষণ অদ্ভুত ছিল। আমার নাম মরিয়ম, আমার বয়স ভীষণ কম ছিল। যখন আমার বিয়ে অজিম নামক এক মানুষের সাথে হয় আর আমি শহর থেকে গ্রামে চলে আসি, আমি অল্প বিস্তর পড়াশোনা শিখেছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজকর্মে আর বাচ্চা সামলানোই কেটে গেল। বিয়ের পর প্রথম বছরেই 2টো বাচ্চা হলো, আর তারপর বাচ্চাদের লাইন লেগে গেল। আমি প্রত্যেক বছর বাচ্চা জন্ম দিতাম, আর এরকমভাবে 7 থেকে 8 বছরে আমি 9টা বাচ্চার মা হয়ে গেলাম। আমার বর অদ্ভুত ধরনের মানুষ ছিল। সে একটা ছোট চাকরি করত, কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসতো। ঘরে না কোনো শাশুড়ি ছিল, না ছিল কোনো ননদ, আর না ছিল অন্য কেউ। ঘর ছিল আমার বরেরই। কিন্তু আমি একা এতগুলো বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম, আর ভীষণ চিন্তায় থাকতাম। কখনো কখনো খুব বাজেভাবে কান্নাকাটি করতে থাকতাম, আর নিজের বরকে বলতাম যে আমি এত সব পারি না করতে। কিন্তু আমার বর একটা ভীষণ অদ্ভুত ধরনের শরবত বানাতো, যে শরবতে সে বাদাম, পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস মেশাতো যে সেটা খেতে সাথে সাথেই আমি শান্তি পেয়ে যেতাম। এমনকি আমি পুরো দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারতাম, না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমাতেই পারতাম না, কেননা আমি পুরো দিন বাচ্চাদের নিয়ে কাজ করতাম। বাচ্চাদের জন্মের বেশি সময় হয়নি, ওরা ছোট ছিল বলে আমায় নানাভাবে বিরক্ত করতো। এজন্য আমার বর রাতে আমার জন্য শরবত অবশ্যই বানাতো, আর যখন আমি শরবত খেয়ে নিতাম সকালবেলায় উঠে আমার ওই মনেই থাকতো না যে আমি কখন শুয়েছি আর কখন উঠেছি। আর যদি রাতে কোনো বাচ্চা যদি জেগে যেত, আমার বর তার খেয়াল রাখতো। সে বলতো, এদের সবাইকে দিনে তুমি সামলাও, রাতে আমি সামলে নেব, তুমি শান্তিতে ঘুমাও। আমার বরের অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটতো। সে ঘরে খুব কম থাকতো, আর যখনই ঘরে আসতো রাতে আমাকে বেহুশ করে দিত। সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারবো না। এটা আমার ব্যাপার, আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি তার সব কথা মেনে নিতাম, কারণ সে আমার ভীষণ খেয়াল রাখতো। তাই তার খুশিতেই আমার শান্তি ছিল। আমার জীবনে আমার রাতগুলো ভালোই কাটতো, আর আমি খুব শান্তিতে ঘুমিয়ে থাকতাম।
আল্লাহ আমাকে অষ্টম বাচ্চাও দিল, কিন্তু আমার বরকে দেখে এমন মনে হতো না যে সে অষ্টম বাচ্চার বাবা। যখন কিনা সুন্দর তো আমিও ছিলাম, আর দেখতে বাজেও লাগতাম না, কিন্তু জানতাম আমি ভিতর থেকে অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম। বাচ্চা জন্ম দেওয়া কোনো সহজ কাজ নয় তো। আমার বর ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসতো। সে আমাকে ভালোভাবে খাওয়াতো আর সারা রাত বাচ্চাদের সামনে আমার ঘুমটা পুরো করে দিত। কিন্তু তার মাইনে খুব একটা ভালো ছিল না। ওর কাছে তো নিজের জমিও ছিল না, অন্যের জমির দেখাশোনা করতো সে। তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আনতো। যা চাইতাম তাই এনে দিত। সাথে সাথে বাচ্চাদের জন্যও খুব ভালো বাবা ছিল সে। এমন ছিল না যে একটা বাচ্চার জামা কাপড় অন্য বাচ্চাকে পরিয়ে দিতাম। যখন ওই বাচ্চা জন্ম নিত তাদের জন্য সমস্ত কিছু নতুন বানাতাম। গ্রামের লোকেরা আমায় বলতো, তোমার বর তোমাকে খুব ভালো অবস্থায় রেখেছে। আমি প্রথমে বিয়েটা করতেই চাইনি, কিন্তু এখন আমি সত্যিই বুঝতে পারি যে আমি খুব সৌভাগ্যবতী। কিন্তু আমার খুশিতে আগুন লাগানো হলো যখন একদিন আমি খবর পেলাম আমার বর অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, কিন্তু তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিয়েছিল। যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সেই সময় আমার পেটে আমার নবম বাচ্চা ছিল। আমি ভীষণ কেঁদেছিলাম, ভীষণ ছটপট করেছিলাম। আমার বরকে ছাড়া বাচ্চাদের কী করে সামলাবো, এই চিন্তাটাই সবার আগে আমার মাথার মধ্যে আসলো। আমার বর ঘরে কিছু টাকা পয়সা রেখে দিয়েছিল, যেটা তার কবরে খরচা হয়ে গেল। কিছু দূরের আত্মীয় স্বজন ছিল, কিন্তু কেউ আমার নিজেদের ঘরে নিয়ে যেতে রাজি ছিল না, আর না কেউ আমাদের সাহারা দিতে চেয়েছিল। যদি সমস্ত আত্মীয় স্বজন মাসের কিছু কিছু পয়সাও দিত তাহলে আমাদের কোনোভাবে সংসার চলে যেত। কিন্তু কেউ এই ব্যাপারটাই এগিয়ে আসেনি। সবাই এটাই বলেছিল যে 10টা বাচ্চার খরচা কে তুলবে, এদের সবাইকে কেউ লালন পালন করতে পারবে না, আর 9টা বাচ্চার মাকে বিয়েই বা কে করবে। কেননা আমাদের এখানে যখন কোনো মহিলা এভাবে বিধবা হতো যে তাদেরকে এটাই উপদেশ দেওয়া হতো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও, যাতে তোমার বাচ্চাদের পালন করার মতো কাউকে তুমি পেয়ে যাও। কিন্তু কোনো পাগলই হবে যে একটা এরকম মহিলাকে বিয়ে করতে চাইবে যার সাথে 9টা বাচ্চা ছিল, আর তার মধ্যে আবার 4টে মেয়ে ছিল। আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম, আর বললাম কোনো দরকার নেই আমার কারোকে, মানে আমি নিজের বাচ্চাদের নিজেই পালন করব, তোমরা যেতে পারো। তোমাদের সম্পর্কের মানুষটা তো এই দুনিয়া থেকে চলে গেছে, তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ হয়ে গিয়েছিল। এখন কেন বসে আছে সবাই? সব লোকেরা আমাকে অনেক কথা শোনালো আর বলল, আমরা তো তোমার লাভ নিয়েই ভাবছিলাম, কিন্তু তুমি ভালোর যোগ্যই না। আমি বললাম, বেরিয়ে যাও ঘর থেকে, কারোর দরকার নেই। বাড়িতে কিছু পয়সা পড়েছিল, প্রথমেই তা ব্যবহার হয়ে গেল। এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে লাগলাম। আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল, যার দুধ আমার বাচ্চারা খেত, কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না, যার জন্য দুধও পাচ্ছিলাম না, তাই সেটাও বিক্রি করে দিলাম। আর তারপর 1 মাস ওই পয়সা দিয়েই কোনো রকম চালালাম। কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে লাগলো। বাচ্চারা খিদের জ্বালায় চেঁচাতে লাগলো। তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে গেলাম, কিন্তু গ্রামে আর কিছুই ছিল না। জমির কাছে একটা গাছ দাঁড়িয়েছিল, যাতে ছোট ছোট তুত ফল লেগেছিল। আমার বাচ্চারা সেগুলো খেয়ে নিজের পেট ভরাতে লাগলো। যখন আমাদেরকে একজন লোক দেখে নিল, আমি ওই লোকটাকে জানতাম, সে আমাদের পাড়ার চৌধুরী। চৌধুরী যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো। বাচ্চাদের অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে গেল। বলতে লাগলো, তুমি আজিমের বউ তো, যে কিছুদিন আগে মারা গেল? আমি বললাম, হ্যাঁ, আমি তার স্ত্রী, আর এই সমস্ত বাচ্চা আজিমের। সে বলতে লাগলো, কিভাবে পেট চালাচ্ছ? তখন আমি তাকে সমস্ত কথা বললাম যে সব কিছু শেষ হয়ে গেল, বাড়িতে শেষ একটা জন্তু ছিল, তাকেও বিক্রি করে দিলাম। বাচ্চারা খিদেই যন্ত্রণায় ছটপট করতে লাগলো, এই জন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম। সে বাচ্চাদেরকে গাড়িতে বসিয়ে নিল, আমাকেও বলল গাড়িতে বসতে, আর বলল, তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসি। বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো
তখন আমার হাতে সে কিছু পয়সা দিল। আমি ভীষণ খুশি হলাম যে চৌধুরী আমার অবস্থা বুঝতে পেরেছে। আমি বললাম যে চা খেয়ে যান। বাচ্চারা বাইরে খেলছিল আর আমি চা বানাতে লাগলাম। চৌধুরীর জন্য চা বানিয়ে আনলাম। সে কাপের সাথে আমার হাত ধরে নিল। আমি নিজের হাত সরিয়ে নিলাম। বললাম, চৌধুরী সাহেব, এটা আপনি কি করছেন? সে বলতে লাগলো, তুমি ভেবেছো যে তুমি কি করছো আর কি করবে? এতগুলো বাচ্চার পেট কিভাবে চালাবে? যা পয়সা আমি দিয়েছি ওটা 2 দিন পরেই শেষ হয়ে যাবে, আর তারপরে তুমি কি করবে? আমি বললাম, আল্লাহ সব দেখছে। যেভাবে আপনাকে উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, এরকমভাবেই অন্য কারোকে আমার কাছে ঠিক পাঠিয়ে দেবেন। এই দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না। কিছু না কিছু করে নেব আমি। হতে পারে এই বাড়িটাই বিক্রি করে দেব। তখন চৌধুরী বলল, ঘর বিক্রি করার মতো বোকামি একদম করো না, না হলে রাস্তায় চলে আসবে। আমার কাছে তোমার জন্য কাজ আছে। আমি মনের মতো ভাবতে লাগলাম যে চৌধুরীর তো অনেক বড় প্রাসাদ আছে, বোধহয় ওই প্রাসাদেই আমাকে কোনো কাজ দেবে। তাহলে আমি আমার বাচ্চাদের পেট চালিয়ে নিতে পারবো। আমার বড় মেয়েটা এতটা বড় তো হয়েই গেছে যে যদি আমি ঘরেতে নাও থাকি ও নিজের বাকি ভাইদের সামলে নেবে। এমনিতেও তার সময়ের আগেই বড় হওয়ার দরকারও ছিল, কেননা তাদের বাপ ছিল না। আমি সঙ্গে সঙ্গে চৌধুরী সাহেবকে বললাম যে তুমি আমাকে যা কাজ বলবে আমি সেটাই করব। সে বলল যে রাতের বেলা প্রাসাদে চলে এসো। আমি জিজ্ঞাসা করলাম, রাতের বেলা কোন সময়? এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রিরে আমাকে কেন রাখছে। তখন উনি বললেন, রাত্রির বেলা 10টার পরে চলে এসো। আর প্রাসাদের সামনের দরজা দিয়ে আসবে না, পিছনের দরজা দিয়ে এসো। এবার আমি এতটাও তো বোকা ছিলাম না যে সেই সমস্ত কথা বুঝতে পারবো না। আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে প্রাসাদে চৌধুরী আমাকে পিছনের দরজা দিয়ে এত রাত্রিরে কেন ডেকেছিল। সে চলে গেল আর আমি সেই সব চিন্তাতেই পড়ে রইলাম যে পয়সা চৌধুরী দিয়েছিল সেটা মুদিখানার দোকানের আগেকার হিসাবের জন্য কেটে নেওয়া হলো। আর শুধুমাত্র এইটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারবো। তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না। সে বলল, আমাদের পয়সা 4 মাস পরে তুমি দিয়েছো, এবার আমি দ্বিতীয়বার তোমায় ধার একদমই দেব না, না হলে না জানি আবার পরে কখন তুমি শোধ করতে পারবে। 10টা বাজতে আর একটুখানিই বাকি ছিল। আমার বরের ফটোটা বুকের সাথে জড়িয়ে বসে বসে কাঁদছিলাম। কী করব আর কী বা না করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বর সব সময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে, ভালোভাবে ভালো ভালো জামা কাপড় পরিয়েছে। কখনো কোনোভাবেই বাজে জীবন আমাদেরকে সে দেয়নি। আমার সে ভীষণ খেয়াল রাখতো। কিন্তু এখন আমি কি করব? কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থাও নেই। আমি পড়াশোনা জানতাম, কিন্তু এতটুকু পড়াশোনা কোন কাজে লাগবে? আর এতগুলো বাচ্চাকে ছেড়ে যদি আমি চাকরি করতে যেতাম তাহলে আমি কি চাকরি করতে পারতাম? কারোর বাড়িতে কাজ করে নিতাম। কিন্তু এখানে তো সবাই গরিব, শুধুমাত্র চৌধুরী ছাড়া। চৌধুরী আমাকে চাকরের কাজ দিতে পারে, কিন্তু সে আমাকে চাকরের কাজ দিচ্ছে না, দিতে চায় না। এই ভেবেই হৃদয়ে পাথর রেখে দিলাম। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলাম আর বড় মেয়েকে বললাম সবার খেয়াল রাখতে। আমি আসছি। ঘর থেকে কালো চাদর গায়ে দিয়ে বেরোলাম আর প্রাসাদের পেছনের দরজা দিয়ে ঢুকলাম, যে সেখানে যেন কেউ চোর ভেবে ধরে না নেয়। কিন্তু 15 মিনিট হয়ে গেল, ওখানে কেউ আসলো না। তারপর আমি বললাম, এই সমস্ত করতে চাই না। আমি আমার মৃত স্বামীকে কোনোভাবেই ঠকানোর কাজ করতে চাই না। এই জন্য সেখান থেকে আমি যেতে লাগলাম। কেউ আমাকে ধরে থামিয়ে দিল। আমি দেখলাম চৌধুরী ছিল। আমি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম আর বললাম, আমি ফেরত যাচ্ছি। সে বলল, যদি ফেরত যেতে চাও চলে যাও, তাহলে পস্তাবে। নিজের বাচ্চাদের কথা ভাবো। আমি বললাম, আপনি আমাকে আমার বাচ্চাদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চাইছেন। তখন সে বলল, সব কাজ ভুল হয় না, আর এর সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয়। আমি বললাম, আপনার স্ত্রী নেই, আপনার বাচ্চা নেই, আপনি নিজেই ভাবুন না। আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন, তখন আপনার উপর দিয়ে কী বয়ে যেত? তখন সে বলল, আমার বউ আছে, কিন্তু আমার বাচ্চা নেই।
আর সত্যি বলতে কি আমি তোমার জায়গাতেই আছি। আমি চৌধুরীর কথা কিছুই বুঝতে পারলাম না। তার চোখে আমি লালসা দেখতে পাইনি। চৌধুরী বলল, তোমার বর ভীষণ ভালো মানুষ ছিল, ভীষণই। আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিয়েছে। আমি বললাম, কেন ভালো মানুষের বউয়ের ইজ্জত খারাপ করতে চাও? তখন সে মাথা নামিয়ে নিল। সে বলল, রাতে তোমাকে আমার কাছে আসতে হবে, আর তারপর পুরো সপ্তাহ কেটে যাওয়ার পর তোমাকে আমি এমন কিছু বলবো যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে। আমি কোনোভাবে এই কথার বিষ যেন পান করে নিলাম, কেননা নিজের বাচ্চাদের আমি ক্ষুধার্ত দেখতে পারবো না। চৌধুরী আমার বাড়িতে রেশন দিয়ে গেল, আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটাও নিয়ে আসলো। বাচ্চাদের জন্য নতুন কাপড় এনে দিল। সে আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসলো। তার এইসব করার কোনো দরকার তো ছিল না। তারপর আমার কান এই খবর শুনলো যে চৌধুরীর বউ তাকে ছেড়ে চলে গেছে। আমি ভাবলাম যে বোধহয় আমার ব্যাপারে সে জানতে পেরে গেছে। কিন্তু এই কথাটা তো গ্রামে 2-3 মাস ধরেই রটে গেছে যে চৌধুরীর বউ তার থেকে তালাক চেয়েছে। কেননা এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না, আর এর কোনো সমাধানও বেরোচ্ছিল না। আর তাদের দুজন কোনো বাচ্চাও ছিল না। এজন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল। চৌধুরী তালাক দিচ্ছে। আমি 1 সপ্তাহ ধরে চৌধুরীর জন্য রোজ রাতে তার প্রাসাদে যেতাম, কিন্তু সে আমাকে 3-4 দিন ধরে ডাকেনি। আর আমি নিজেও ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ এরকম জীবনে আমি বাঁচতে চাইনি। আমি ভীষণ মজবুত ছিলাম। কিন্তু তারপর সে আবার এক রাতে আমাকে ডাকলো, আর এইবারে সে আমাকে প্রাসাদের গেস্ট হাউসে নিয়ে যাওয়ার পরিবর্তে সোজা প্রাসাদের ভিতরে নিয়ে গেল। আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে সে কি কোনো বিষয়ে কাউকেই ভয় করে না, যে যদি প্রাসাদের কোনো চাকর দেখে বা তার বউ যদি দেখে প্রশ্ন করে। কিন্তু আমার মনে হতো যে প্রাসাদে কেউ নেই। আমাকে সে ঘরে নিয়ে আসলো, যেটা ভীষণ সুন্দর ঘর ছিল। এমন মনে হচ্ছিল যেন এখানে সমস্ত জিনিস নতুন। তারপর সে আমাকে আরও একটা ঘর দেখালো, যেটা বাচ্চাদের জন্য সাজানো ছিল। কিন্তু সে আমাকে নিজের প্রাসাদ কেন দেখাচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর সে আবার আমাকে ফেরত ওই ঘরেই নিয়ে আসলো। আমাকে নিজের সামনে বসালো আর আমার হাত ধরলো। সে এমনভাবে আমার হাত ধরলো যেন সে আমাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সে আমাকে কি করে ভালোবাসতে পারে যে আমাকে নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করছে বা আমার অসুবিধার সুযোগ নিচ্ছে? কিন্তু সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, আমি আমার বউকে তালাক দিয়ে দিয়েছি। তোমার বর আজিম কখনো তোমার বর ছিলই না। আমি তোমার বর, আর আমি বাধ্য ছিলাম যে আমাকে ওই লোকটার সাথে তোমাকে রাখতে হয়েছিল। তোমার মনে পড়ছে যে তোমার বর প্রত্যেকটা রাতে তোমাকে শরবত খাইয়ে দিত যাতে তুমি খুব শান্তি করে ঘুমাতে। আর এভাবে আমি তোমার কাছে যেতাম। এই যতগুলো বাচ্চা তুমি দেখছো, এই সমস্ত বাচ্চা আমার, কেননা আমার বউ আমাকে কোনোদিন বাচ্চা দিতে পারতো না। কিন্তু আমার বউ যদি জানতে পারতো যে আমার আরও একটা বউ আছে আর তার বাচ্চাও আছে, তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলতো। তার বংশের লোকেরাও ভীষণ সাংঘাতিক। এজন্য আমাকে এই সমস্ত নাটক করতে হয়েছে। তোমার বর আমি, আর এই সমস্ত বাচ্চা আমার। আর আজিম আত্মহত্যা করেছিল, কেননা সে এরকম জীবনের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। তার কথা হলো সে কারোকে ধোঁকা দিতে পারবে না। ওই বাচ্চাগুলো ওকে বাবা বলতো। সে ভীষণ চিন্তা করতো, এই জন্য সে আত্মহত্যা করে নিল যাতে সে রাস্তা থেকে সরে যায়। সে আমার বিশ্বস্ত চাকর ছিল। আমি তার উপকার কোনো দিনও ভুলব না। সে তোমাকে নিজের ঘরে রেখেছিল, আর আমার ইজ্জতে কোনো রকম ক্ষতি হতে দেয়নি। আমি এটা শুনে অবাক হয়ে গেলাম, কেননা আমার বর ঠিক এগুলোই করতো আমার সাথে। সব সময় রাতে আমার বর আমাকে ঘুম পাড়িয়ে দিত। আমি বললাম যে যদি এমনটাই হয়ে থাকে, আমার থেকে এই সমস্ত লুকিয়েছিলে কেন, আর আমাকে কেন রাতে রাখতে? তখন চৌধুরী বলল, আমার বউকে যতক্ষণ এই প্রাসাদ থেকে বের না করে দিই, আমি তোমাকে এখানে আনতে পারতাম না। আর তোমার বর আত্মহত্যা করে নিয়েছিল, এই জন্য আমাকে আরও 1 সপ্তাহ তালাক হওয়া পর্যন্ত সময় কাটাতে হতো, যাতে কেউ সন্দেহ না করে যে তুমি আমার বউ। এই প্রাসাদ আর এই সব কিছু তোমার আর আমার বাচ্চাদের। আজ থেকে তুমি এখানেই থাকবে। এই ঘর তোমার, আর দ্বিতীয় ঘর
আমি বাচ্চাদের জন্য সাজিয়েছি, বাচ্চাদের সামলাতে আয়া রেখেছি। সমস্ত ব্যবস্থা হয়ে যাবে, তোমার জীবনে আর আমার শান্তি হবে। আমি বললাম যে আমার এখনও কিছু মাথায় ঢুকছে না, আমি তোমাকে কিভাবে গ্রহণ করব? আমি তোমাকে তো আপন ভাবিনি। তখন সে বলল, হ্যাঁ জানি, এতে আমিই দোষী। তোমার কত সময় লাগবে, তুমি নিতে পারো, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেননা তুমি আমার বাচ্চাদের মা। এই সমস্ত কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন জমি বেরিয়ে যাচ্ছিল আর আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল আমি ওই ঘরেই ছিলাম আর চৌধুরীকে বললাম, আমি এমন করতে পারবো না, কেননা আমি আমার বরকে সব কিছু মেনেছি। সেই আমার সমস্ত কিছু ছিল, সে আমার খেয়াল রেখেছে। আমার বাচ্চারা ওকেই নিজের বাবা বলতো। তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছো। তোমাকে এসব কে বলেছিল করতে? যদি তোমার মধ্যে এতটা হিম্মত না থাকে যে তুমি তোমার বউকে এটা বলতে না পারো যে তোমার দ্বিতীয় বউ আছে, আর তার থেকে তুমি 9টা বাচ্চাকে জন্ম দিয়েছো, তবে তুমি একটা ভীতু। আমি তোমার উপরে কেন বিশ্বাস করব? তুমি একটা মহিলার কাছে ভয় পেয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছো। আমি বাধ্য ছিলাম, কেননা ওই মহিলা তোমাকেও মেরে দিতে পারতো, চৌধুরী বলল। এই জন্য সেই ভয়েতেই আমি ছিলাম, কেননা তার হাতে যদি আমার দুর্বলতা পৌঁছে যেত তখন সে দয়া করতো না। কিন্তু সে এখন আমার জীবন থেকে চলে গেছে। আমি বললাম, এখন যদি সে জানতে পারে, সে কি আমার বাচ্চাদেরকে ক্ষতি করবে না? তখন তুমি কী করবে? তখন সে বলল, এরকমটা হবে না, তুমি এখানে পাহারায় থাকবে, আমার দায়িত্বে থাকবে, আর আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কিছুই বুঝতে পারছি না। হতে পারে দুনিয়ার লোকেদের কাছে আমার এই কাহিনী ভীষণ অদ্ভুত লাগবে, কিন্তু আসল সত্যিটা এমনই ছিল। আর বাস্তবে তো এর থেকেও খারাপ ঘটনা মানুষের সাথে ঘটে থাকে। আমার সাথে যা হয়েছে সেটা তো তাও এমন একটা কথা যার কোনো না কোনো জবাব বেরিয়ে আসবে। আমার মনে আছে, আমার বর কখনো জ্ঞান থাকা অবস্থায় আমার কাছে আসেনি, কিন্তু আমি তো তাকেই নিজের বর ভাবতাম। সে চৌধুরীর বিশ্বস্ত চাকর ছিল যে চৌধুরীর সাথে বিশ্বস্ততা করেছিল, আর তারপর সেই সবের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পড়ে সে আত্মহত্যা করে নেয়। কিন্তু সেই আমার বর ছিল আর আমার বাচ্চাদের জন্য বাবা। আমার বাচ্চাদেরকে এই কথাটা বোঝাতে আমার অনেক সময় লেগেছে, আর আমি চৌধুরীকেও কখনো হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি। কিন্তু যত সময় যেতে লাগলো, সময় সমস্ত ঘায়ে মলম লাগিয়ে দিল। কিন্তু এখনও চৌধুরীর জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না। সে শুধুই আমার বাচ্চাদের বাবা এবং আমার স্বামী, যে সমস্ত চাহিদা পূরণ করত। বিচারের দিন আমি অবশ্যই আজিমকে কলার চেপে ধরব। আমি বলবো কেন সে আমার সাথে এই সব করলো। চৌধুরী যদি তাকে আমার সাথে এই সমস্ত করতে বাধ্য করে, তারপরেও সে কেন এমন করেছিল? সে বারণ তো করতে পারতো। সে আমার জীবন বরবাদ করে রেখে দিল। আমি দুটো পুরুষের মাঝে পিষে থাকা একটা অদ্ভুত ধরনের মহিলা। তাহলে বন্ধুরা, চৌধুরী কি আমার সাথে সঠিক কাজ করেছে, নাকি তার নিজের বউয়ের থেকে ভয় পেয়ে থাকা উচিত ছিল না? আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।